দ্য সিটি অফ জয় নামে পরিচিত যে কলকাতা আজ পশ্চিমবঙ্গের একটা শহর হিসাবেই পরিচিত। শিল্প সমৃদ্ধ সংস্কৃতির মোড়কে পরিপূরক ছিল যে শহর, আজ এই পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন হলো? একটা সময় ছিল যেখানে অর্থনৈতিক দিক থেকে গোটা দুনিয়াকে পিছনে ফেলে দিত সেই বাংলা, এখন এমন এক পরিস্থিতি এসে পৌঁছেছে যেখানে সমস্ত জায়গার তুলনায় এই বাংলায় গরিবত্ব, বেকারত্ব, অর্থনৈতিক অনটনের মাধ্যমে জীবন কাটাচ্ছে বহু মানুষ। 1700 থেকে 1800 সালের মধ্যে পশ্চিমবঙ্গের তন্তু ও বস্ত্রজাতীয় পণ্যের বিশ্বব্যাপী ব্যবসা করে প্রচুর পরিমাণে অর্থ ও সুনাম অর্জন করেছিল। আর 1800 থেকে 2000 সালের মধ্যে এই বঙ্গে অনেক প্রতিভাশালী ও জ্ঞানীগুণী ব্যক্তি উপহার দিয়েছিল গোটা বিশ্বকে। স্বাধীনতার সময়ও বহু স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছিল এই বাংলা। রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসের মতো বহু প্রতিভাশালী ব্যক্তিত্বের আঁতুড়ঘর ছিল এই বাংলা। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমাগত উন্নতি করা একটা রাজ্য ব্রিটিশদের কাছে পছন্দের জায়গা হয়ে ওঠে এবং ভারতের রাজধানী হয়ে সম্মান লাভ করে। ব্রিটিশের শক্তপোক্ত আইনেতে বাঙালি বহু পরাক্রম দেখিয়েছে, কিন্তু এত গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও বাংলায় বর্তমানে সরকারি কোষাগারে টানাটানি, বেকারত্ব বেড়ে চলা এবং উন্নয়ন ছেড়ে অবনতির দিকে ঝুঁকছে। ভারতের সবচেয়ে ধনী একটা রাজ্য গরিবত্বের মোহনায় দাঁড়িয়ে আছে। এক সময় শিল্প বিপ্লব সৃষ্টি করা বাংলা বর্তমানে শিল্পহীন বাংলায় কিভাবে পরিণত হলো? এত সাংস্কৃতিক সমৃদ্ধ একটা রাজ্য বর্তমানে কেন অর্থনৈতিক সংকটে ঢুকছে? ভারতের সব রাজ্যের মধ্যে সবথেকে উজ্জ্বল ও গৌরবময় বাংলার স্বর্ণযুগ আপনাদের জানানো যাক। ভারতের ফুলে ফেঁপে ওঠা ব্যবসা স্বর্ণযুগের সবথেকে বড় ঝলক কোনো এক সময় তা বাংলায় দেখা যেত। গঙ্গা ও ব্রহ্মপুত্রের উর্বর জমিতে অবস্থিত হওয়ার জন্য এই বাংলার চাষাবাদ, বস্ত্রশিল্প এবং ব্যবসা বাণিজ্য গোটা বিশ্বজুড়ে খ্যাতি ছিল। প্রাকৃতিকভাবে সৃষ্টি উন্নত বদ্বীপ হওয়ার জন্য অর্থনৈতিক উন্নতিতে অনেকটাই সাহায্য করেছে এবং ব্যবসা বাণিজ্যতে এক ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে। একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে হিমালয় সব সময়ের জন্য সুন্দর ও সমৃদ্ধ করেই রেখেছিল। সেকেন্ড সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি পর্যন্ত সিকিমের সিল্ক রুট দিয়ে বাংলার তৈরি হওয়া রেশম জাতীয় বস্ত্র, সুতির বস্ত্র এবং বাংলার মানুষের হাতের তৈরির কাজ অনেক বড় বড় দেশে পৌঁছে যেত। বেশ ভালো যোগাযোগ মাধ্যমের জন্য ইউরোপ থেকে অনেক পরিব্রাজক এই রাস্তা ধরেই যাত্রা করতেন দক্ষিণ পশ্চিম এশিয়ায়, আর তাদের ট্রাভেল ডায়েরিতে বাংলার টেক্সটাইলকে সর্বোচ্চ স্তরে জায়গা দিতেন। 15th সেঞ্চুরিতে এক পর্তুগিজ ট্রাভেলার বাংলার উৎপাদনকে প্রশংসা করেছেন। ইংরেজদের আসার অনেক আগে থেকেই বাংলার তৈরি বস্ত্রশিল্প খুব ভালোভাবেই চলছিল। সবচেয়ে পরিচিত মার্কো পোলো তার ট্রাভেল জার্নিতে বাংলার সুতির বস্ত্রকে খুব প্রশংসা করেছিলেন। ইউরোপিয়ানদের ঢাকা শহরের সোনারগ্রামের তাঁত এবং মালদা আর শান্তিপুরের তাঁত খুব পছন্দ ছিল। হয়তো এই কারণের জন্য এশিয়া থেকে রপ্তানি হওয়া 80% রেশম বাংলা থেকেই উৎপাদিত হতো। এর সাথে উন্নত হাতের তৈরি কাজের জন্য গোটা দুনিয়ার কাছে বিখ্যাত ছিল। এত সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য থাকার জন্য 18th সেঞ্চুরিতে ভারতের জিডিপি গোটা বিশ্বের 25% ছিল, যার মধ্যে এক বড় অবদান এই বাংলার ছিল। 1570 থেকে ইংরেজদের আসার আগে পর্যন্ত মুঘলদের রাজত্ব ছিল এই বাংলা জুড়ে। ওই সময় বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ এই 3 প্রদেশ জুড়ে ভারতের সবথেকে বড় চাষাবাদের রাজ্য ছিল। এখান থেকে সবথেকে উন্নত মানের সুতি, জুট এবং চাল উৎপাদন হতো। এই সমৃদ্ধ দেখে আকবর এই বাংলা জয় করে মুঘল সাম্রাজ্যের অংশ বানিয়ে নেয়। মুঘল নিয়ন্ত্রিত বাংলা অনেকটাই এগিয়েছিল পণ্য আদান প্রদানে। পশ্চিমবঙ্গ থেকে উন্নত মানের সল্টপিটার ইউরোপ যেত আর রেশম গিয়ে পৌঁছতো জাপানেতে। বাংলা যে শুধু কৃষিকার্যে এগিয়েছিল তাই নয়, এর সাথে আর্ট, কালচার, চিত্রকলা ও সঙ্গীতকলাতেও এগিয়েছিল। বাংলার মাছ সেই সময় সবথেকে বেশি রুচিকর খাদ্য ছিল। এর জন্য বিভিন্ন রকমের মাছ তখনও বাংলার মানুষ ভালোবাসত আর এখনও ভালোবাসে। কখনো হিন্দু রাজার রাজত্ব, আবার কখনো মুসলিম রাজার রাজত্ব থাকার জন্য বাংলায় বৈচিত্র্য কখনো কম হয়নি। ফ্রেঞ্চ ট্রাভেলার ফ্রেঙ্কয়েস বার্নিয়ার তার তথ্যের মধ্যে বলেছেন
সেঞ্চুরিতে বাংলা ইজিপ্টের থেকে বেশি উন্নয়নশীল ও ধনী ছিল। এছাড়াও বাংলার সৌন্দর্য, সম্পদ, বৈচিত্র্য এবং গঙ্গার পলিতে উন্নত উপত্যকা থাকার জন্য বাংলার ইতিহাসের শাসকদের কৃতিত্ব ছিল। আর ঠিক এই কারণের জন্যই ব্রিটিশরা ভারতে পা বাড়ানোর জন্য বাংলাকেই পছন্দ করে। 1500 এডিতে চিত্রাঙ্গজেতে যখন প্রথম পর্তুগিজ এসেছিল তখন বাংলা সমৃদ্ধকে হয়রান করে দিয়েছিল। 1528 এডিতে বাংলায় ব্যবসা করার ছাড়পত্র পায়। তারা ধীরে ধীরে ব্যবসা করার মাধ্যমে বাংলাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে। সেই সময় মোগলদের কাছে এক প্রিয় জায়গা ছিল এই বাংলা, আর পর্তুগিজদের এই আধিপত্যতা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মোগলরা। তখন বাংলার মোগল সম্রাট শাহজাহান 1632 সালে পর্তুগিজদের সাথে যুদ্ধ করে, পরাস্ত করে এবং বাংলা থেকে বিতাড়িত করে। এরপর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে পর্যন্ত মোগল সাম্রাজ্যই চলছিল। বাংলায় রাজনীতি ও ব্যবসা মজবুত ব্রিটিশরাই করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলি থেকেই তাদের বিস্তার লাভ শুরু করে এই বাংলায়। প্রাথমিকভাবে ক্ষমতা, রাজনীতি ও ব্যবসা এই তিন ক্ষেত্রে ব্রিটিশদের প্রতিযোগী হয়ে ওঠে ফ্রেঞ্চ, ডাচ ও পর্তুগিজরা। কিন্তু 1690 সালে, আজ থেকে প্রায় 333 বছর আগে, ক্যালকাটা, যা এখন কলকাতা নামে পরিচিত, তার ভিত্তিপ্রস্তর ব্রিটিশদের হাত ধরেই শুরু হয়েছিল। ব্রিটিশরা কলকাতাকে কমার্শিয়াল হাব বানায় এবং প্রতি বছর বাংলা থেকে লাখ টাকার ব্যবসা শুরু করে দেয়। সেই সময়ের হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাংলা থেকেই 50 লক্ষ টাকার ব্যবসা করত প্রতি বছর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এত ভালো মুনাফা হওয়ার জন্য বাংলা জুড়ে তাদের আধিপত্য বিস্তার লাভ করতে সুবিধা হয়। বাংলার ওপর সত্যিকারের পরিচালনার দায়িত্ব আসে 1557 সালে পলাশির যুদ্ধ এবং 1764 সালে বক্সার যুদ্ধে বড় জয়লাভের পর। বাংলার নিজস্ব সত্তা ব্রিটিশদের হাতে চলে যায়। বাংলার প্রাকৃতিক সম্পদ আরও বেশি করে ব্যবহার করার ক্ষমতা ব্রিটিশদের অধীনস্থ হয়ে যায়। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানোর পর নবাবের সমস্ত ধনসম্পদ এমনভাবে লুটেছিল, যা নিয়ে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে যাওয়ার পর লুটের সোনা, ধনদৌলত দিয়ে শিল্প শুরু হয় এবং ব্রিটিশদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে ওঠে। কিন্তু এর জন্য হিসাবে বাংলারই ক্ষতি হয়। যত দিন গেছে দিল্লিতে মোগল সাম্রাজ্যের উত্তরাধিকার হালকা হতে শুরু করেছে, ততই ভারতের সংস্কৃতি ও রাজনৈতিক দৃষ্টিকোণ দিল্লি থেকে কলকাতার ওপর এসে পড়েছিল। ব্রিটিশদের কাছে কলকাতা ভারতের রাজধানী হয়ে ওঠে। বাংলা যেহেতু ব্রিটিশদের অধীনস্থ হয়ে পড়েছিল, সেই জন্য বাংলার রেভিনিউ আরও বাড়াতে পেরেছিল ব্রিটিশরা। চাষাবাদ থেকে আসা সম্পূর্ণ রেভিনিউ ইংরেজদের কাছে পৌঁছতো। সেই রেভিনিউ ভারত থেকে র মেটেরিয়াল কিনে বিশ্ববাজারে চড়া দামে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করে ব্রিটিশরা। এটা বাংলার জন্য হওয়া সবথেকে বড় শোষণ। যে পণ্য কেনার জন্য ব্রিটিশরা প্রথমে সোনা ও রূপো ব্যবহার করত, সেই একই পণ্য পরবর্তীকালে কেনার জন্য বাংলার কালেক্ট রেভিনিউ থেকে সেই পণ্য কিনে নিত। বাংলা থেকে তৈরি করা মুনাফা ভারতে এলাকা বিস্তারে ব্রিটিশদের অনেক সাহায্য করে। ব্রিটিশ সৈন্য ও যুদ্ধের সরঞ্জামের খরচ বাংলার অর্থনীতির ওপরেই এসে পড়েছিল। বাংলার অর্থনীতিতে এই নির্মম শোষণ বাংলার মানুষকেই কষ্ট সহ্য করতে হয়। ভারতের অন্য কোনো রাজ্যকে এতটা কষ্ট সহ্য করতে হয়নি। ইংরেজদের রাজত্বের সময় বাংলায় সবথেকে ক্ষতি হয় টেক্সটাইল এবং হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, যা ব্রিটিশ শাসনকালের অনেক আগেই বিশ্বব্যাপী প্রচার প্রসার ঘটেছিল। ব্রিটিশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রচার প্রসার ঘটানোর জন্য ব্রিটিশরা বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর অনেক নিয়মকানুন চাপিয়ে দেয়। এছাড়াও হাই কাস্টম ডিউটি চাপানো হয়, যাতে ভারতীয় বস্ত্রকে বিদেশের বাজারে লিমিট রাখা যেতে পারে। অনেকবার ভারতীয় সুতির বস্ত্র এবং ভারতীয় রেশমের উন্নত গুণমান দেখে ইংরেজরা ভারতীয় টেক্সটাইল শিল্পকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিশ্ববাজারে এত ডিম্যান্ড ছিল ভারতীয় বস্ত্রর, ইংরেজদের এই ব্যান্ড হাঁটাতে হয়। ইংরেজরাও এই পরিস্থিতির সম্মুখীন হয়ে অন্য এক বুদ্ধিতে ভারতে ব্রিটিশদের তৈরি সস্তার বস্ত্র এই বাংলার বুকে পরিচয় ঘটায়। গোটা ভারত জুড়ে সস্তায় বিক্রি করে, আর এই কারণে বাংলার ফেব্রিকের ডোমেস্টিক মার্কেট সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বাংলায় এত ভালো টেক্সটাইল এবং হ্যান্ডলুম মার্কেট সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সমস্ত শ্রমিকদের কারখানার বাইরে বসতে হয়। তাদের ব্রিটিশদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির কারখানায় কাজ করতে হয়। এর ফলে তাঁতি গোষ্ঠীটাই পুরোপুরি বিগড়ে গেল।
আর বাংলার তাঁতি গোষ্ঠী ধীরে ধীরে খাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। ব্রিটিশদের সবসময় উদ্দেশ্য ছিল আমাদের থেকে তাদের মনোপলিতে আমাদের চলতে হবে, আর ব্রিটেন এক সুপার পাওয়ার দেশ হবে। আর ব্রিটিশদের এই ভাবনাতে বাংলার মানুষ, বাংলার কৃষিকাজ এবং বাংলার চাষিরা সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। এদের ওপরে ব্রিটিশরা নির্মমভাবে শোষণ করে। 1793 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এই বাংলায় এক স্থায়ী সেটেলমেন্ট নিয়ে আসে, যা এক প্রকার জমির খাজনা। এই পলিসির মারফত কিছু জমিদারকে জমির মালিক বানিয়ে দেওয়া হয় এবং জমির কর ধার্য করে দেওয়া হয়। চাষ থেকে যদি উৎপাদন না হয় তাহলেও এই কর জমিদারদের দিতে হবে ব্রিটিশদের কোষাগারে। এই কর এতটাই বেশি ছিল যে জমিদারদের কর উসুল করার জন্য চাষিদের ওপরেই শোষণ করতে হতো। এই পলিসিতে সিস্টেমেটিকভাবে গোটা বাংলার মানুষের ওপর শোষণ করে বাংলার এগ্রিকালচারকে সম্পূর্ণভাবে বরবাদ করে দেওয়া হয়। এর ফলে কৃষকরা দিন দিন গরিব হতে শুরু করে আর জমিদারদের নিয়মে তাদের জীবন কাটতে থাকে। এরপরও ব্রিটিশরা বাংলার সম্পদকে লুট করা বন্ধ করেনি। 1770 থেকে 1943 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে এমন এক মোড়ে টেনে দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে বাংলাকে দুটি দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়। প্রথম দুর্ভিক্ষ 1770 সালে ব্রিটিশদের পাশবিক কর আদায় করতে ভীষণ দক্ষ ছিল। 1769 সালে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে বেঙ্গল ও বিহারেতে খরা সৃষ্টি হয়। তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মহামারী ছড়িয়ে পড়ে বাংলার কোনায় কোনায়। এই মহামারীতে বাংলায় 1/3 জনবসতি মুছে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ব্রিটিশরা তাদের 30% জমি রাজস্ব ছাড়েনি। এর ফলে বাংলার মানুষের খাদ্যের অনটন দেখা যায়। ঠিক একইভাবে 1943 সালে বাংলাকে ভীষণ দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়। বাংলার কৃষিকাজকে একেবারে ছোট এবং দুর্নাম করে ছেড়ে দিয়েছিল। এই আকালে 30 লক্ষ মানুষের অনাহারে মৃত্যু হয়। বাংলার এই দুর্ভিক্ষকে বাংলার আবহাওয়াকে দায়ী করা হয়, কিন্তু সত্যি ছিল অন্য কিছু। ইংরেজদের লুটপাট করা রাজনীতির জন্য বাংলায় উৎপন্ন শস্য ইংরেজরা লুট করে আর বাংলায় অনাহারে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। সেই সময় বাংলায় চালের দাম প্রায় 300% বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের খাদ্য সরবরাহ করার জন্য বাংলায় খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয় আর কৃষকদের অনাহারে মরার জন্য আরও এক ধাপ এগিয়ে দেওয়া হয়। 1874 সালে ব্রিটিশরা আসাম বাংলা থেকে ভাগ করে দেয়। তারপর 1912 সালে বিহার এবং উড়িষ্যা বাংলা থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়ার জন্য আসামের চা বাগানগুলি এবং বিহার ও উড়িষ্যা আলাদা হয়ে উন্নত খনিজ প্রদেশ বাংলার হাতছাড়া হয়। এই সব কিছুর মধ্যে সবথেকে বড় ভুল এবং সাংঘাতিক ক্ষতি হলো 1947 সালে দেশভাগ ও নতুন নিয়ম বলবৎ করা, যার মুখ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশরা হিন্দু ও মুসলিম ধর্মের মধ্যে হিংসে প্রবেশ করিয়ে দেয়, যার জন্য 1947 সালে বাংলার দুটি ভাগ দেখা যায়। বাংলার পূর্ব ভাগ, যা মুসলিম আধিপত্য বেশি থাকার জন্য পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়। পশ্চিমবঙ্গে হিন্দু বেশি থাকার জন্য পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত থাকে, যা এখনকার পশ্চিমবঙ্গ। ভারত পাকিস্তানের ভাগাভাগি হওয়ার জন্য বাংলায় জুট শিল্পে ভীষণভাবে প্রভাব পড়ে। দেশভাগের পর সমস্ত জুট মিল তো পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসে, কিন্তু 75% কাঁচামাল পূর্ব পাকিস্তানের কাছে চলে যায়। দুই দেশের সম্পর্কের অবনতিতে পূর্ব পাকিস্তান থেকে আসা কাঁচামাল কমতে শুরু করলো। এর সাথে পূর্ব পাকিস্তান জুট কাঁচামালের ওপর ভীষণভাবে কর চাপিয়ে দেয়। এই কর চাপার জন্য কাঁচামাল কেনা জুট মিলগুলির পক্ষে মুশকিল হয়ে ওঠে। কাঁচামালের ওপর কর বেড়ে যাওয়ার জন্য জুট দ্রব্যের দাম বেড়ে যায়। এর ফলে বাংলায় জুটের চাহিদা অনেক কমে গেল। এই কারণে একই বছর 5টি জুট মিল বন্ধ হয়ে যায়। ভারত ও পাকিস্তানের ব্যবসায়িক চুক্তি হয়েছিল, কিন্তু প্রতিনিয়ত দ্বন্দ্ব বেড়ে ওঠার জন্য দুই দেশ প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এছাড়াও জুট শিল্প ধ্বংসের পেছনে লাইলনের সুতো ভীষণভাবে দায়ী। এই সুতো বাজারে আসার পর জুটের চাহিদা কমতে শুরু করে। এই লাইলনের বস্তা বাজারে অনেক কম দামে উপলব্ধ ছিল। এই জন্য সাধারণ মানুষ জুটের বদলে লাইলনকে ব্যবহার করা শুরু করে দেয়। ইংরেজদের থেকে স্বাধীনতা পাওয়ার পর বাংলায় যে ব্যবসা সব থেকে বেড়ে চলা দরকার ছিল, কিন্তু সেই ব্যবসায় পুরোপুরি বরবাদ হয়ে যায়। 1947 সালে আজাদির সাথে সাথে বাংলায় আরও এক কষ্টকর সময় আসে। বাংলায় এসে জড়ো হয় ভিটেমাটি ছাড়া পূর্ব বাংলার শরণার্থীরা।
1900 থেকে 2000 সালের মধ্যে ভারতে অন্য দেশ থেকে এই বাংলায় বসবাসকারী কর্মচারীর সংখ্যা খুব দ্রুত বেড়ে চলে। 1947 সালে এখানে জনসংখ্যা 6 কোটি হয়ে যায়, যার মধ্যে 3.5 কোটি পূর্ব বাংলা এবং 2.5 কোটি পশ্চিমবঙ্গের। কিন্তু স্বাধীনতার ঠিক পরে ভারতে জনসংখ্যার পরিমাণ হঠাৎ পরিবর্তন হয়ে যায়, কারণ পশ্চিমবঙ্গে এসে জড়ো হওয়া রিফিউজি প্রায় কোটির কাছাকাছি ছিল। এত জনসংখ্যা যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বোঝা হয়েছিল তাই নয়, পশ্চিমবঙ্গের সম্পদের উপরও এর চাপ পড়ে। অতিরিক্ত শোষণ দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পরেও বাংলার অর্থনৈতিক অবস্থা বাকি রাজ্যের থেকে অনেকটাই ভালো ছিল। ভারতের শিল্পে উৎপাদিত পণ্যের বাংলাকে 30% দিতে হতো। 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত বাংলায় নতুন শিল্পে উন্নতি করেছিল। 1958 থেকে 1980 সাল পর্যন্ত বাংলায় বার্ষিক উন্নতি 3.5% ছিল। 1961 সালে বাংলার পার ক্যাপিটাল ইনকাম মহারাষ্ট্রের থেকে বেশি ছিল। এই রাজ্যে নিজস্ব উৎপাদিত পণ্যে মহারাষ্ট্রের থেকে বেশি ছিল। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা উন্নতি করেছিল তা এই প্রমাণ থেকেই বোঝা যায়। কিন্তু কিছুদিন পরেই মহারাষ্ট্র পশ্চিমবঙ্গকে পার করে যায়, কারণ বাংলায় ব্যর্থ হওয়া শিল্পগুলোর উন্নতির আকর্ষণীয়তা সেভাবে ধরে রাখতে পারেনি, যার ফলে এই রাজ্যের অর্থনৈতিক উন্নতি অন্যের রাজ্যের থেকে পিছিয়ে পড়ে। ভারতের অর্থনৈতিক উন্নতিতে সকলের আশা ছিল পশ্চিমবঙ্গ একটা বড় ভূমিকা পালন করবে, কিন্তু হলো কিছু অন্যরকম। রাজনীতি এবং ধর্মঘটের জেরে পশ্চিমবঙ্গের গৌরব একেবারে ধুলোয় মিশে গেল। বাংলায় শিল্পের পতনের পিছনে অনেকটাই ভূমিকা আছে বাংলার রাজনীতি। 1947 সালে স্বাধীনতার পরেই কেন্দ্রে ও রাজ্যে দুই জায়গাতেই কংগ্রেস সরকার আসে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের শিল্পকে সেইভাবে তুলে ধরতে সক্ষম হয়নি। উপরন্তু জুট থেকে পাওয়া এক্সপোর্ট ডিউটি এই রাজ্যে পাওনা ভাগ কমিয়ে দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকার কালেক্টেড ইনকাম ট্যাক্স 20% থেকে কমিয়ে 12% করে দেয়, যেখানে বোম্বের প্রাপ্য ট্যাক্স বাড়িয়ে 21% করে দেওয়া হয়। 1952 সালে ভারত সরকার ফ্রেট ইকুইলাইজেশন পলিসি সামনে নিয়ে আসে। এই পলিসিতে ভারতের সব রাজ্যতে সমানভাবে শিল্পে উন্নতি করা, কিন্তু বাস্তবে এই পলিসি সত্যিকারের সুবিধা ভোগ করেছিল গুজরাট এবং মহারাষ্ট্র। এই পলিসির অধীনে সরকার রেলওয়ের খনিজ বা লোহার দাম গোটা দেশ জুড়ে এক করে দেওয়া হয়। এটা করার প্রধান কারণ হলো কয়লা এবং খনিজ ভারতের যে কোনো রাজ্যে পরিবহন করার জন্য সবাইকে সমান মূল্য দিতে হবে। এর ফলে বিহার, উড়িষ্যা এবং বাংলার শিল্পগুলি গুজরাট এবং মহারাষ্ট্রে চলে গেল। সেখানে বড় বন্দর এবং অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়া যেত। এই পলিসির জন্য পশ্চিমবঙ্গের শিল্পজগৎ এক বড় ধস নামে। 1952 সালের আগে এই বাংলায় গুজরাট এবং মহারাষ্ট্র থেকে বেশি পরিমাণে শিল্প ছিল, কিন্তু 1956 সাল থেকে 1957 সালের মধ্যে এই বাংলায় এত বিপুল পরিমাণে নতুন শিল্পের গোড়াপত্তন হয়। মহারাষ্ট্র ও গুজরাটে তার অর্ধেক পরিমাণের শিল্প পশ্চিমবঙ্গ সরকার শুধু লাইসেন্স দিয়েছিল। এর জন্য 1947 সালে বাংলায় 27% শিল্পে উৎপাদন হতো, তা 1956 সালেই 17%-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। 1965 সাল থেকে 1977 সালের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশ সব থেকে বেশি ছিল। এই সময় পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ইকোনমি ডাউনফলের আরও এক বড় কারণ হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। 1965 এবং 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, যার ফলে ভারতীয় রেল ব্যবস্থায় ভারত সরকারের ইনভেস্টমেন্ট অনেকটাই কমে গেছিল। 1965 সালে পশ্চিমবঙ্গের বিপুল জনসংখ্যা শিল্প জগতে কাজ করত। এই কারণে বাংলা শিল্পের ওপর যথেষ্ট নির্ভর ছিল। যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভারতীয় রেলে ইনভেস্টমেন্ট কমে গেল, তখনই এই বাংলাতেও ইঞ্জিনিয়ারিং শিল্পে বন্টন মাধ্যম কমে যায়। একদিকে ভারত স্বাধীন হওয়ার পরে বাংলা অনেক অর্থনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, অন্যদিকে 1969 সালে রাজনৈতিক পরিবর্তনও দেখা গেছিল। 1960 সাল থেকেই বাংলায় কমিউনিস্ট পার্টির প্রভাব বাড়তে শুরু করে। কার্ল মার্কস এবং লেনিনের চিন্তাধারা, যা কৃষক ও শ্রমিকদের দাবি ও প্রাপ্যের কথা বলে, এই বিষয়গুলি বাংলার মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। বাংলা চিরকালই এক সমৃদ্ধ রাজ্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দারিদ্রতা ক্রমশ বেড়েছে।
কমিউনিস্ট সরকার এবং শিল্প বিরোধী পলিসির জন্য অনেক ছোট ছোট শিল্প বন্ধ হয়েছিল এবং কিছু বড় শিল্প বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। এমন সময় পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রাম থেকে নকশাল অ্যাক্টিভিটি শুরু হয়। তখন বাংলার অর্থনৈতিক স্থিতি আরও খারাপ হয়ে যায়। মাও নেতাদের অনুসরণ করা নকশাল বাংলার বড় কৃষক এবং পুঁজিপতিদের লুট করে বন্দুকের সামনে দাঁড় করিয়ে কলকাতা এবং এর পার্শ্ববর্তী জায়গাগুলিতে প্রচুর পরিমাণে লুট হওয়া শুরু হয় এবং এই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়। মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়। যাদের পুরনো ব্যবসা ছিল তারা সেটা বাড়ানো বন্ধ করে দেয়। নক্সালিজম পশ্চিমবঙ্গের পড়ে যাওয়া শিল্প ও অর্থনীতিতে আরও এক বড় ধাক্কা দিয়ে দেয়। কমিউনিস্ট ক্ষমতার জোরে 1969 সালেতে কংগ্রেসকে হারিয়ে এই বাংলায় রাজত্ব শুরু করে। কিন্তু কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসা বাংলার ইন্ডাস্ট্রির জন্য ভীষণই খতরনাক হয়েছিল। এনারা ক্ষমতায় আসার সাথে সাথে বাংলার ইন্ডাস্ট্রির পতন শুরু হয়ে যায়। চিরকালই এই পার্টির চিন্তাভাবনা ছিল শ্রমিকদের ন্যায্য তারা পাক। কিছুবার তো এই চাহিদা এতটাই অবাস্তব ছিল যার ফলে মিল মালিক পরিশান হয়ে তারা তাদের কোম্পানি বন্ধ করতে শুরু করে দেয়। কারণ শ্রমিকরা ইউনিয়ন তৈরি করে যেখানে সেখানে ধর্ণা করতে থাকে। এর ফলে মালিকদের পরিশানি বাড়তে থাকে। একদিকে দেশ নতুন নতুন স্বাধীনতা পেয়েছে, গরিবত্ব ছিল, ওই কারণে উৎপাদনের মুখ থুবড়ে পড়েছিল। মিল মালিকরা তারা তাদের ঘাটতি থাকা ব্যবসাকে বন্ধ করতে থাকে। এর ফলে সবথেকে বড় ধাক্কা শ্রমিকদের উপরে আসে, কারণ এই লোকগুলি এর ফলে বেকারত্বের মুখোমুখি হয়। এই সূত্র ধরে যখন নতুন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিল ওনারা তাদের লিস্ট থেকে বাংলাকে বার করে দিয়েছিল। এর ঠিক উল্টো দিকে যত পরিমাণে ইন্ডাস্ট্রি গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলি উন্নতি হতে শুরু করে সেখানে বাংলায় শিল্পের ডিক্লাইন হয়ে গেছে। এইভাবে বাংলায় প্রাইভেট কোম্পানির ইনভেস্টমেন্ট এতই কমে গেছিল যার জন্য বেঁচে থাকা ইন্ডাস্ট্রিগুলির ক্যাপিটাল ডেফিসিয়েন্সি শেষ সীমানায় এসে দাঁড়িয়ে গেছিল। একই সূত্র ধরে যখন 1971 সালে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য লাখ লাখ বাংলাদেশি বিশেষ করে হিন্দু কলকাতার দিকে ধেয়ে এসেছিল, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তথ্য অনুসারে 1971 সালেতে বাংলাদেশ থেকে 60 লাখ রিফিউজি এই পশ্চিমবঙ্গে এসেছিল। আর 1981 সালে তা বেড়ে 80 লাখ হয়ে যায়। একই এই সময় মিলবন্ধ বেড়ে চলছিল, কোম্পানিগুলি বেকারত্ব তৈরি করেছিল। আর অন্যদিকে এত বড় সংখ্যক রিফিউজি বাংলায় আসার জন্য বাংলার পরিস্থিতি খারাপ হতে লাগে। বাংলার অর্থনীতিতে এ এক বড় বোঝা হয়ে যায়। পশ্চিমবঙ্গের খাদ্য সম্পদের ওপর এত পরিমাণে চাপ পড়ে যে সমস্যা কিছু দশক ধরে উদ্ধার হওয়া বাংলার জন্য হতে না পারার মতোই। বামপন্থী এবং ট্রেড ইউনিয়ন বেড়ে চলার মধ্যে দিয়ে 1977 সালে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং সিপিআইএম সরকার গঠন করে। সেই সময় মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু, যিনি শিল্পে উন্নতি করানোর জন্য অনেক রকমের চেষ্টা করেন। সিপিএম পার্টির কর্মীরা বাংলায় জোর কদমে কমিউনিস্ট বিচারধারা প্রচার ও প্রসার করেছিল। আর সেই কারণেই 1978 সালে অপারেশন বর্গা প্রতিষ্ঠা হয়। এই অপারেশনের মাধ্যমে ল্যান্ড রিফর্ম করেছিল সেই সময় বাংলার সরকার, যেখানে ক্ষেতের জমি সমবন্টন হবে এবং যারা চাষ করে তারা যেন সঠিক মূল্য পায়। এই সময় বেশিরভাগ চাষের জমি কিছু মুষ্টিবদ্ধ জমিদারদের পাশে ছিল। সেই কারণে 90% রুরাল পপুলেশন তারা জমিদারদের জমি চাষ করেই জীবন কাটাতো, ভাগের জমি চাষ করেই জীবিকা চলতো। এইভাবেই তারা খুশিতে থাকতো। কিন্তু মাওবাদী লোকেরা অপারেশন বর্গার পেছনে লুকিয়ে লুকিয়ে পশ্চিমবঙ্গের সন্ত্রাসের মহল সৃষ্টি করে দেয়। নকশাল, কৃষক আর শ্রমিকদের গ্রুপ তৈরি করে বড় চাষি, ব্যবসাদারদের ও জমিদারদের লুটপাট করে এবং মেরে ফেলে দেওয়া হয়। সেই কারণে গোটা বাংলা জুড়ে ভয়ের বাতাবরণ তৈরি করে। তারপর সিপিআইএমের সরকার গঠন হবার পর যারা নিজেরাই কমিউনিস্ট ছিল তখন পুঁজিবাদীদের কোনো আশা আর রইল না। এই অবস্থায় তারা কলকাতার বাইরে যাবার সিদ্ধান্ত নিল। অপারেশন বর্গার কারণে এই বঙ্গে লক্ষাধিক কৃষকের সুবিধা হয়েছিল যারা কয়েক একর জমি পেয়েছিল। কিন্তু এই অপারেশনের পর কৃষকদের অনেক ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছিল। এরা পুঁজিবাদী কৃষকদের জমি লুট করার জন্য হিংসা করতে শুরু করে দেয়। সেই কারণে অভিজাত পরিবার এবং উচ্চ বংশের মানুষদের মধ্যে এক ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়ে যায়, যে কারণে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি দূরত্ব বজায় রেখেছিল। অনেক ব্যবসা সেই সময় পশ্চিমবঙ্গে বড় হতে পারেনি এবং পুরনো কোম্পানিগুলি পশ্চিমবঙ্গে শাটার নামিয়ে দেয়।
এই পুঁজিবাদীরা বাইরে গিয়ে টাকা ইনভেস্ট করলো। যে ডেভেলপমেন্ট এই বঙ্গে হবার কথা ছিল সেই ডেভেলপমেন্ট অন্য রাজ্যে হওয়া শুরু হলো। মানলাম সেই দিনগুলিতে জ্যোতি বসু গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিগুলি বদলানোর জন্য অনেক কাজ করেছিল। তার মধ্যে এসএমইসকে প্রমোট করতে লাগলো। 1978-এ উনি বেঙ্গলের জন্য নিউ ইন্ডাস্ট্রি পলিসিকে ইন্ট্রোডিউস করিয়েছিল। এই পলিসির জন্য পশ্চিমবঙ্গ সরকার স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেছিল, কেননা উনি নিজের বিচারধারায় লেবারদের হাতে ক্ষমতা দেওয়াতে বিশ্বাস করতেন। সেই জন্য 1980 থেকে 1990 সালের মধ্যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। কিন্তু এর সাথে বাংলায় ট্রেড ইউনিয়ন স্ট্রাইক বন্ধ হওয়াটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়ে গেছিল। লেবার ইউনিয়ন প্রায় দিনই কাজ ছেড়ে তারা তাদের আবেদন নিয়ে রাস্তায় নেমে পড়ত, যে কারণে বড় শিল্পগুলি পশ্চিমবঙ্গ থেকে দূরত্ব বজায় রাখাটা সঠিক হিসাবে মনে করে। এর বিপরীতে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বেড়ে ওঠার কারণে অনেক মানুষ কাজ পেল। এর জন্য কোথাও না কোথাও এই বঙ্গের অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলো। সিপিআইএম কমিউনিস্ট আইডিওলজির সরকার ছিল, যারা মনে করত ইকোনমিক পলিসি মজদুরদের যোগ্যতায় তৈরি হবে, মালিক ও পুঁজিপতিদের ইচ্ছে মতো হবে না। এই সব কারণে এই বাংলায় অনেকগুলি অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্থাপন হয়ে গেল। এই কারণেই বাংলায় বড় শিল্পগুলি শেষ হতে শুরু করলো। 1977 থেকে 2000 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তিনি জোর দিয়েছিলেন এমএসএমইর ওপরে। জোর দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাতে মজদুরদের জুড়ি মেলা ভার। কিন্তু এখানে একটা বড় ভুল হয়েছিল, যা সেই সময় হওয়া সব থেকে বড় ভুল, যা তখনকার বাংলার সরকার কোনো গুরুত্বই দেয়নি। তা ছিল মিডিল ক্লাস এমপ্লয়ি, যার মধ্যে বেশিরভাগই ছিল ইঞ্জিনিয়ারিং এবং কমার্সের স্টুডেন্ট, যারা তখনকার বাংলার শিল্পগুলিতে কাজ করত। কিন্তু যখনই বড় বড় শিল্পগুলি বন্ধ হতে থাকলো, তখনই এই স্কিল এমপ্লয়ীদের কপাল পুড়তে শুরু করলো। এই পরিস্থিতিতে স্কিল এমপ্লয়িগুলি এই বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে শুরু করলো, যেখানে তারা অনেক ভালো অপরচুনিটি পেয়েছিল। এত বড় সংখ্যায় স্কিল লেবার বাইরে চলে যাওয়ায় হাতে গোনা কিছু বড় কোম্পানি কলকাতায় রয়ে গিয়েছিল, যাদের বড় অঙ্কের স্কিল এমপ্লয়ির প্রয়োজন ছিল, যা তারা পাচ্ছিল না সেই সময়। এই পরিস্থিতিতে বড় কোম্পানিগুলি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর বলার মতন বাংলায় এমএসএমইর মাধ্যমে অনেক কোম্পানি এসেছিল বাংলায়, কিন্তু রোজগার বাড়েনি। এখানে কাজ পাওয়া শ্রমিকদের কোনো স্কিলই ছিল না। এখানে যা উৎপাদন হতো তা বড় জায়গায় নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তখনও তৈরি হয়নি। আর বাংলার অর্থনীতি গোটা ভারতের সবচেয়ে বড় অর্থনীতি হিসাবে মানা হতো, তা লোকাল এরিয়াতে সীমাবদ্ধ হয়ে গেল। 1991 সালে ভারতীয় অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছিল, যার লাভ ওঠানোর জন্য 1994-তে এই বাংলার সরকার নতুন করে ইকোনমিক পলিসি নিয়ে আসে, যার সাহায্যে যে কোনো কোম্পানি বাংলা ইন্ডাস্ট্রি খোলার জন্য সহজেই যাতে অনুমতি পেয়ে যায়। এছাড়াও বিদেশের কোম্পানিগুলির বাংলার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য রাজ্য সরকার ট্যাক্স কনসেশন ঘোষণা করে, যার ফলে অনেক বিদেশের প্রজেক্টের নজরে পড়ে। কিন্তু এত কিছু করার পরও বাংলার অর্থনৈতিক উন্নতিতে পেছনেই রয়ে গেল। এর পেছনে আরও একটি কারণ ছিল বাংলার কমজোর পরিকাঠামো, যার সময়ের সাথে সাথে উন্নত হতে পারেনি। 60-70 সালের আগে বাংলার পরিকাঠামো বাকি অন্য রাজ্য থেকে অনেক ভালো ছিল, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ক্রমাগত উন্নতিতে দেশের অন্য রাজ্য এগিয়ে যায়, কিন্তু বাকি রাজ্যের সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারেনি এই বাংলা। এটার একটা বড় কারণ হলো বাংলার লেস রেভিনিউ কম থাকার জন্য বাংলার সরকার পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ওপর বেশি পয়সা খরচা করতে পারেনি। এর ফলে বাংলার অর্থনীতিতে কৃষিকাজ এবং বর্তমান অর্থনীতিতে ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। বামপন্থী নিয়মেও বাংলার এই ছবি বদলানোর বদলে নিজেদের নিয়মে কৃষিকাজকে আরও বেশি করে করার জন্য উৎসাহিত করে। বাংলায় যে কোনো শিল্প তৈরি করার জন্য মুশকিল হবার কারণ হলো এখানে কোম্পানিগুলি ফ্যাক্টরি করার জন্য জমি অধিগ্রহণ করতে পারতো না। পরবর্তী সময় সরকার যখন ল্যান্ড রিফর্ম করেছিল, সেটাই এটা পরিষ্কার ছিল না কোন জমি কৃষিকাজের জন্য আর কোন জমিতে শিল্প তৈরি করার জন্য। এই টানাপোড়েনের মধ্যেও যখন এই কোম্পানিগুলি বাংলায় ল্যান্ড পেয়েছিল, তখন সেখানকার চাষিরা তা ভীষণভাবে বিরোধিতা করেছিল। এই খামখেয়ালিতে রতন টাটাকেও তার টাটা ন্যানো প্রজেক্টেতে সমস্যায় পড়তে হয়েছিল। সালটা 2006। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের এক সুবর্ণ সুযোগ পেয়েছিল, যখন রতন টাটা তার টাটা ন্যানো প্ল্যান্টের জন্য বাংলার সিঙ্গুরকে পছন্দ করেছিল। এটা রতন টাটার ডিম প্রজেক্ট ছিল। এটার জন্য 1000 একর জমির প্রয়োজন ছিল। রাজ্য সরকার এই প্রজেক্টের মাধ্যমে বাংলায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের স্বপ্ন দেখেছিল, যাতে রাজ্যের ইকোনমিক গ্রোথ হতে পারে এবং সাধারণ মানুষ আরও ভালো চাকরি পেতে পারে। কিন্তু যখনই সরকার
সরকার টাটাদের জন্য জমি নির্ধারণ করেন তখনই বাংলার চাষিরা এই নিয়ে বিরোধিতা শুরু করে। সিঙ্গুরের বসবাসকারী চাষিদের দাবি ছিল প্রস্তাবিত জমির জন্য জায়গা খালি করার ওপরে জোর দেয়, আর এর বদলে যে কম্পেনসেশন দেওয়া হয়েছিল তা ভীষণই কম ছিল। এর পরিবর্তে সরকার নতুন ঘরবাড়ি দেওয়াতে এতই দেরি করে দিয়েছিল যার ফলে লোক রাস্তায় নেমে পড়েছিল। এই প্ল্যান্টে শুধু চাষিরা নয় বরং এনজিও, পরিবেশবিদ, বুদ্ধিজীবী এবং বিরোধী পার্টিদের কাছ থেকেও প্রচুর পরিমাণে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। স্বয়ং মমতা ব্যানার্জি এই প্ল্যান্টের বিরোধিতায় রাস্তায় নামে। 2 বছর ধরে চলে এই বিরোধিতা। আক্ষরিক অর্থে রতন টাটা এই প্ল্যান্ট বাংলা থেকে গুজরাটেতে নিয়ে চলে যায়। এতে মমতা ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার গ্রোথ হয় ঠিকই, কিন্তু বাংলা পুনরায় শিল্পতে পেছনে চলে গেল। যে প্রজেক্টের মাধ্যমে বাংলার অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারত আর বাংলার সাধারণ মানুষের রোজগারটাও বাড়ত, এই সব কিছুই বরবাদ হয়ে গেল। টাটা ন্যানো প্রজেক্ট বাংলায় ফেল হবার পর থেকে কোনো কোম্পানি বাংলায় ইনভেস্টমেন্ট করার জন্য ঘুরেও তাকায়নি। বাংলা কেবল এগ্রিকালচার সেক্টরেতে সীমাবদ্ধ রয়ে গেল। 2011 সালের পশ্চিমবঙ্গে ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয় আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসে। কিন্তু টিএমসি সরকার শাসনে আসার পরও বাংলার অর্থনীতি সংঘর্ষ করেই চলেছে। 2012 থেকে 2017 সালের মধ্যে বাংলার গ্রোথ রেট 5.5%-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই সময় এই দৌড়ে ভারতের গড় উন্নতি 7.1% ছিল। এখানে সব থেকে বড় কথা হলো বাংলায় শিল্পের উন্নতির সমস্যা সমাধানই হয়নি। এক উর্বর জমির জন্য লোকেরা শিল্পের উন্নতির বদলে কৃষিকাজকে বেশি প্রাধান্য দেয়, আর মমতা ব্যানার্জির সরকার বাংলার অর্থনীতিকে উন্নতি করানোর জন্য চাষাবাদকে বেছে নিয়েছিল। এর ফলে আজও বাংলায় জিডিপিতে 12% শেয়ার এগ্রিকালচার আর 65% এগ্রিকালচার সেক্টরেতেই কাজ করে। কিন্তু তাও বাংলার ফলন বিশ্বের ফলনের 2/3 বেশি কাজ সম্পন্ন হয়নি। পশ্চিমবঙ্গের প্রধান উৎপাদিত ফসল হলো চাল। 2017 থেকে 2018 সালে ফলন 2926 কেজি প্রতি হেক্টরেতে। 2023-এতে গ্লোবাল এভারেজ 4250 কেজি প্রতি হেক্টরেতে। এই ফলন ইশারা করছে বাংলায় ইকোনমিক্যালি স্ট্যাগনেন্ট হতে চলেছে। এছাড়াও 2015 সালে বোঝা গেছে ভারতের মধ্যে সবথেকে বড় আনঅর্গানাইজড সেক্টর বাংলাতে আছে, যার ফলে বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমাগত নিচু থেকে আরও নিচু হতে চলেছে। 1980 সালে দেশের মোট উৎপাদনের বাংলার শেয়ার 12% ছিল, তা 2011 সালে এসে 4% দাঁড়িয়েছে। এর কারণ হলো বাংলার অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট, যা বর্তমানে 2024 সাল হয়ে গেলেও কারুর নজর দেওয়ার সময় হয়নি।